এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। এটা হচ্ছে সিডিপি ক্যাপসুল সিরিজ। এর আগে আমরা 13খানা সিরিজ করেছি, যে এই সিরিজে আমরা বেসিক্যালি যে ওয়েস্ট বেঙ্গল টেটের যে সমস্ত বিগত বছরের যত টেট পরীক্ষা হয়েছে, এসএসসি টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, প্রাইমারি টেট এবং মাদ্রাসা টেট, তার সঙ্গে সিটেটের সমস্ত কোশ্চেনের সিডিপির আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করছি। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিডিপি ক্যাপসুল 14 নাম্বার। যেখানে আলোচনা করব যেটা তোমাদের 28শে ফেব্রুয়ারি যে মাদ্রাসা টেট পরীক্ষাটা হয়ে গেছে, তার সেই টেটের প্রাইমারি লেভেল কোশ্চেনকে নিয়ে আলোচনা করব। তোমরা জানো রিসেন্টলি আনসার কি পাবলিশ করেছে এবং এটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে তাদের আনসার কি অনুযায়ী তোমাদের স্কোর কত হচ্ছে, এটা জানতে পারবে। সেকেন্ডলি কোন কোশ্চেনটা ডাউট আছে বা কোন আনসারটা ভুল আছে সেটাও জানতে পারবে। সো প্রথম থেকে যারা আমাদের পুরাতন অডিয়েন্স আছো বা নতুন অডিয়েন্স আছে, প্রত্যেককে বলবো প্রত্যেকটা প্রশ্নের লাইভ চ্যাটে আনসার করবে। লাইভ চ্যাটে প্রত্যেকে চলে এসো। ওকে, সো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো কি বলছে, মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস কি? দেখো বাংলা ইংলিশ দুটোই আছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বা দ্য সেন্ট্রাল ফোকাস অফ চাইল্ড সাইকোলজি ইজ, অপশান এ ভালো শিক্ষক, অপশান বি শিশু, অপশান সি পাঠদান প্রক্রিয়া, অপশান ডি স্কুল। তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশানের মধ্যে তোমাদের কি মনে হয়, তোমাদের নলেজ অনুযায়ী বলো এবং নিজেকে টেস্ট করো কি হবে। অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? এটা খুবই ইজি একটা কোশ্চেন, আমরা বারবার এটা পড়িয়ে এসেছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। দ্য সেন্ট্রাল ফোকাস অফ দ্য চাইল্ড সাইকোলজি, অবভিয়াসলি চাইল্ড অর স্টুডেন্ট, চাইল্ড বা স্টুডেন্ট হবে। তাহলে এই ক্ষেত্রে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ শিশু যারা করেছো অ্যাবসলিউটলি কারেক্ট করেছো। ওকে, নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এই কোশ্চেনটা বলছে যেসব, বা আমি বাংলাটাকেই হাইলাইট করছি, ইংলিশটাও মাঝে মাঝে নেব যেটার প্রয়োজন পড়বে। বলছে যেসব শিশুর দৃষ্টিশক্তি কম বলে বিবেচিত হয়, এগেন আই রিপিট, যেসব শিশুর দৃষ্টিশক্তি কম বলে বিবেচিত হয়, কাদের বিবেচিত হয়? 20/70 থেকে 20/200, অপশান বি 20/20 সংশোধনমূলক লেন্স সহ, অপশান সি 6/6 দৃষ্টি সংশোধনমূলক লেন্স সহ, অপশান ডি 20/10 থেকে 20/30। তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো। প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে, যারা রয়েছে প্রত্যেককে বলবো, যারা আছো প্রত্যেকে লাইক করে দেবে, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই অবশ্যই, এবং তার সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্ট্যাটাস এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো যাতে সম্ভবভাবে লাভ করতে পারে প্রত্যেকে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অবভিয়াসলি শিশুর দৃষ্টিশক্তি কম বলে বিবেচিত হয়, সো অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 20/70 থেকে 20/200। তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটা চলে আসি। এটাকে ইংলিশে নিই, এটা ইংলিশ ভার্সানে বেশ ভালো হবে। বলছে টিবিএলটি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ। তাহলে টিবিএলটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ কোনটা হয়ে যাবে বলো। টিবিএলটি অ্যাকচুয়ালি এর ফুল ফর্ম চেয়েছে। অপশান এ টুল বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশান ডি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশান সি টাস্ক বেসড, সরি অপশান বিতে বুক ছিল কিন্তু এখানে ডিফারেন্সটা দেখো, এখানে বুক, অপশান সিতে বেস্ট ল্যাঙ্গুয়েজ টিচিং, আর অপশান ডি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। তাহলে চারটে ব্যাক টু ব্যাক অপশান, তো এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে প্রত্যেকে আনসার করবে। বলো স্যার কোনটা হয়ে যাবে? অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড ভেরি গুড। এর কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। টাস্ক বেসড, এটা বেসড হবে, বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, টিবিএলটির ফুল ফর্ম হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাংলাতে বলবো কর্মভিত্তিক, এগেন কর্মভিত্তিক ভাষা শিক্ষা। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটা কি বলছে দেখো। বলছে অতীত শিক্ষার মাধ্যমে বর্তমান শিক্ষার ইতিবাচক সুবিধা এবং উদাহরণস্বরূপ, অতীতে যে শিক্ষাটা শিখেছে সেটার মাধ্যমে বর্তমানে শিক্ষার একটা ইতিবাচক সুবিধা রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবার বলছে এর উদাহরণ হচ্ছে যোগ গুণনকে সাহায্য করে। তুমি যদি যোগ জেনে থাকো তাহলে গুণ পড়াতে বাচ্চাদের কিন্তু সুবিধা হবে। মানে বাচ্চাদেরকে যখন শেখায় তাহলে প্রথমে আমরা যোগ শেখাই, তারপরে গুণ শেখাই, ঠিক আছে? গুণের মাল্টিপলটাই যোগ, ওকে সরি যোগের মাল্টিপলটাই গুণ। তাহলে এই ধরনের শিক্ষার স্থানান্তরকে কি বলা হয়? উলম্ব, অনুক্রমিক, না হচ্ছে পার্সীয়, না অপশান ডি বলছে দ্বিপাক্ষিক। ইংলিশ নেমগুলো আমরা যদি একটু দেখি তাহলে আরও ভালো লাগবে। বলছে ভার্টিক্যাল, সিকোয়েন্সিয়াল, ল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল। দেখো
অ্যাকচুয়ালি কি একটা ক্রোনোলজিক্যালি অর্ডার মেনটেন করে চলে। প্রথমে আমরা যোগ শেখাই, তারপরে বিয়োগ শেখাই, তারপরে গুণ, তারপরে ভাগ, এরকম, তারপরে লসাগু গসাগু, তারপরে আস্তে আস্তে আমরা যাই। তো এটা দেখো একটা পরপর সিস্টেম আছে, এই পরপর সিস্টেমটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল। সো এর কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিকোয়েন্সিয়াল অর অনুক্রমিক, অর্থাৎ পরপর নিয়ে যাওয়ার শিক্ষা ব্যবস্থাটাকে বলা হচ্ছে। তো অপশান বি, এটা পর্ষদও আনসার দিয়েছিল এবং 100% সঠিক আছে, যারা যারা করেছো একেবারে সঠিক। নেক্সট প্রশ্ন, ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অপশান এ গঠনমূলক মূল্যায়ন, অপশান বি প্রশ্ন ব্যাংকিং, অপশান সি গ্রেডিং পদ্ধতি দ্বারা, অপশান ডি উপায়ের কোনোটিই নয়। দেখো এখানে খুব সুন্দর, এই ল্যাঙ্গুয়েজটা খুব শুনে এসছো আমার ক্লাসে। Continuous and comprehensive evaluation is a closely related to formative assessment, question banking, by grading system, none of this কোনটা? তাহলে obviously continuous and comprehensive evaluation is the closely related to the formative evaluation, that means এটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, that is অপশান এ। অপশান এ যারা যারা করেছো অ্যাবসলিউটলি কারেক্ট করেছো, অপশান এ একেবারে সঠিক। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাব, প্রত্যেকেই কিন্তু আনসার করবে। এখানে দেখো, হ্যাঁ, গ্রাহাম ওয়ালাস, এটা পড়িয়েছি আমি আমাদের টেট ব্যাচ, যারা অনলাইন ব্যাচে আছো বা আমাদের ইউটিউবে ওটা ক্লাস আছে, যারা করেছো তারা জানো যে গ্রাহাম ওয়ালাস সৃজনশীল চিন্তা প্রক্রিয়াটিকে 4টি পর্যায়ে বিভক্ত করেছেন। কটি পর্যায়ে বিভক্ত করেছেন স্যার? 4টি। তার দ্বারা প্রদত্ত সৃজনশীল চিন্তার প্রথম পর্যায় হিসেবে জানুন কোনটা? প্রথম পর্যায়টা কি? যাচাইকরণ, ইউনিকিবেশনস বা প্রস্তুতি, আর সংশোধন। ইংলিশটা খুব ভালো লাগবে। ভেরিফিকেশন, হ্যাঁ, ইনকিউবেশনস, প্রিপারেশন না রিভিশন। তুমি যদি একটু মন দিয়ে দেখো তাহলে পেয়ে যাবে। তাহলে গ্রাহাম ওয়ালাস যে সৃজনশীল চিন্তার প্রক্রিয়াটাকে 4টি পর্যায়ে ভাগ করেছেন, তার মধ্যে প্রথম স্থান হচ্ছে অপশান এবিসিডি এর মধ্যে কোনটা? অ্যাবসলিউটলি কারেক্ট। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রস্তুতি বা প্রিপারেশন। প্রস্তুতি বা প্রিপারেশন হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো, একটি পাঠ পরিকল্পনা করার সময় নিম্নলিখিত কোনটি একটি নির্দিষ্ট ধারণা শেখার জন্য শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তুলতে ব্যবহার করা যেতে পারে? আবার বলছে, একটা যখন তুমি লেসন প্ল্যান বানাবে, সের জন্য তুমি কোনটা শিক্ষার্থীদের আগ্রহ যে জাগিয়ে তুলবো এর জন্য ব্যবহার করতে পারবো? অপশান এ উদ্দেশ্যমূলক লেখা, অপশান বি পরিচায়ক প্রশ্ন, অপশান সি মূল্যায়ন প্রশ্ন, অপশান ডি লক্ষ্যের বিবৃতি। খুব ভালো একটি প্রশ্ন এবং খুবই সুন্দর প্রশ্নটা। হ্যাঁ, বলো। এখানে খুবই সিম্পলি আছে, অবজেক্টিভ রাইটিং, ইন্ট্রোডাক্টরি কোশ্চেন্স, ইভ্যালুয়েশন কোশ্চেন না স্টেটমেন্ট অফ এম। অ্যাকচুয়ালি বলছে, যখন তুমি কোনো একটা টপিক শুরু করলে এবং তার ধারণা যখন বাচ্চাদেরকে শুরু করলে দিতে এবং তাদের আগ্রহ করার জন্য কি করবে, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে আমাদের অপশান কি হয়ে যাবে? 7-এর বি, অর্থাৎ হ্যাঁ, অপশান বি পরিচায়ক প্রশ্ন। মানে ওই যে বিষয়টা আমি পড়ালাম ওই বিষয় রিলেটেড তাদের যে পূর্ব জ্ঞান আছে কি না, বা বাস্তব জীবনের সাথে ওই বিষয়টার যে কি সম্পর্কিত আছে ওই রিলেটেড তুমি প্রশ্ন করলে, এই হচ্ছে ব্যাপার। যেমন বৃত্তের ধারণা তুমি যখন পড়াতে যাচ্ছ বাচ্চাকে, কি বললাম স্যার? বৃত্তের ধারণা যখন পড়াতে যাচ্ছ তখন তাকে কি করছো? এর উদাহরণ নিয়ে আলোচনা করছো, যেমন সাইকেলের চাকা, তারপরে রুটির আকার বা এই টাইপের জিনিসগুলো নিয়ে করছো, এটাই বলতে চেয়েছে এখানে। ওকে, তো ইন্ট্রোডাক্টরি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। যখন একজন শিক্ষার্থী, এখানে আই রিপিট, যখন একজন শিক্ষার্থী ক্লাসে ফেল করে তখন প্রাথমিকভাবে কাকে দায়ী করা যেতে পারে? খুবই ভালো একটা প্রশ্ন। যখন একজন শিক্ষার্থী ফেল করছে, আমাদের জীবনে তো দেখাই যায়, তো বেসিক্যালি কাকে আমরা দায়ী করব? অপশান এ বিদ্যালয়, অপশান বি শিক্ষার্থীদের বাড়ির পরিবেশ, অপশান সি ছাত্রছাত্রীর বাবা মা, অপশান ডি ছাত্রছাত্রী নিজেই। তাহলে কাকে দায়ী করে থাকি বলো? জেনারেলি তো আমরা করে থাকি ছাত্রছাত্রীদেরই বকি এবং ছাত্রছাত্রীদের নিজেদেরই বলি, কিন্তু বাস্তবতা কোনটা? অ্যাকর্ডিং টু সাইকোলজি কোনটা হয়ে যাবে বলো? অ্যাকচুয়ালি দেখো, এটা জিনিস মনে রাখবে, একটা বাচ্চা যদি ফেল করে না, ফেল করলো শিক্ষক, ফেল করলো স্কুল, ফেল করলো কারিকুলাম, ফেল করলো পুরো স্কুল এডুকেশন সিস্টেম। এটা কিন্তু সাইকোলজির মেন ভাষা। ওকে, তাহলে সেই অনুযায়ী তুমি দেখো, বাড়ির পরিবেশ হবে না, বাবা মা তো হবে না, ছাত্রছাত্রীও নয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হওয়া উচিত অপশান এ, অর্থাৎ স্কুল। স্কুল বলতে শুধু এখানে স্কুলকে বোঝায়নি, শিক্ষক, শিক্ষিকা, পরিকাঠামো, শিক্ষা পদ্ধতি, শিক্ষক যে পদ্ধতিতে পড়াচ্ছেন, এর মধ্যে সব কিছু ঢুকে আছে। ওকে, সো অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নেব,
পাঠদানের সব থেকে কার্যকর হবে, পাঠদান সব থেকে বেশি কার্যকর অর্থাৎ ইফেক্টিভ হবে কখন? অপশান এ, শিক্ষক স্বৈরাচারী হবেন, ডিকটেটরশিপ থাকবেন, ছাত্ররা নিষ্ক্রিয় থাকবে, ছাত্ররা কোনো অ্যাক্টিভই নেই, শুধুমাত্র লেখার উপর জোর দেওয়া হয়। অপশান ডি উপরের কোনোটিই না। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? হ্যাঁ, ইফেক্টিভ যে টিচিং, হ্যাঁ বলছে দেখো টিচিং উইল বি মোস্ট ইফেক্টিভ হোয়েন টিচার ইজ অটোক্রেটিক, বা যেটা বলছি ডিকটেটরশিপ, বা শিক্ষক যেটা বলবেন রেগে রেগে সেটাকে ফলো করতে হবে। অপশান বি, স্টুডেন্টস আর প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ থাকবে না, নিষ্ক্রিয়, ওর মন নেই পড়াতে। অপশান সি, ইমফেসাস ইজ অনলি অন রাইটিং অর্থাৎ লেখার উপর জোর দেবে। অপশান ডি কোনোটি না। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, কোনোটি না। ওকে, এটাও অফিসিয়াল আনসার এবং এটাই 100% কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলে আসি। এখানে বলছে দেখো নিচের কোনটি শিক্ষাদান পদ্ধতিটি সৃজনশীল মনের বিকাশের দৃষ্টির উপর নিবদ্ধ করে? সৃজনশীল, সৃজনশীল মানে কি স্যার? ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কোনটা? নিচের কোনটা? কোন এডুকেশন পদ্ধতিটা বা শিক্ষাদান পদ্ধতিটা মানে এর উপর ডিপেন্ড করে, মানে সৃজনশীল ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে? অপশান এ প্রকল্প বা প্রজেক্ট, অপশান বি ব্রেন স্টর্মিং, অপশান সি অবজারভেশন বা পর্যবেক্ষণ, অপশান ডি প্রদর্শন। তাহলে কোনটা হয়ে যাবে? ব্যাক টু ব্যাক চারটে অপশান রয়েছে 10-এর ABCDর উপরে, বলো। এরকম কোনো মানে নেই যে এখানে যে সমস্ত কোশ্চিন দাগানো আছে সেটা উত্তর। অ্যাকচুয়ালি এই কোশ্চিনটা নেওয়া হয়েছে যিনি পরীক্ষা দিয়েছেন ওনার কাছ থেকে, ঠিক আছে? ওকে, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড। তাহলে ব্রেন স্টর্মিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্রেন স্টর্মিং যারা যারা করেছো অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, পরের প্রশ্নটা দেখে নেব। কোশ্চিন নাম্বার 11 কি বলতে চেয়েছে দেখো, নিচের কোনটি পাঠদানের স্তর? কোনটা পাঠদানের স্তর বলেছে? অপশান এ বলছে স্মৃতি স্তর, অপশান বি প্রেরণা স্তর, অপশান সি গঠনমূলক স্তর, অপশান ডি অনুসন্ধান স্তর। ব্যাক টু ব্যাক চারটে অপশান রয়েছে। আমরা একটু ইংলিশ ভার্সন প্রশ্নটাও দেখব, কারণ যতগুলো পর্ষদ অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যতগুলো উত্তর দিয়েছে তার মধ্যে ডাউটেবল আনসার কিন্তু এটাই রয়েছে আমার মতে। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নয়, যে এটা আমি যেটা ফিল করেছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লেভেল অফ টিচিং? কোনটা নিচের লেভেল অফ টিচিং? মেমোরি লেভেল, মোটিভেশনাল লেভেল, ফরমেটিভ লেভেল না এক্সপ্লোরেটরি লেভেল? কোনটা হয়ে যাবে? ব্যাক টু ব্যাক এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? ওকে, তাহলে এর আনসারটা দেখি আমরা কোনটা হয়ে যাবে। ওকে, তাহলে এটার আনসার দেখো, এটা আনসার নিয়ে আমার ডাউট রয়েছে, এই প্রশ্নটা নিয়ে অনেক ডাউট রয়েছে, মানে এই প্রশ্নের উত্তর নিয়ে। এই প্রশ্নের আনসার সম্ভবত মেমোরি লেভেল এর আনসার দিয়েছে, কিন্তু আমার মতে এটা এক্সপ্লোরাটরি লেভেল। অর্থাৎ এখানে দেখো কোশ্চেনগুলো স্মৃতি এবং অনুসন্ধান লেভেল এ এবং ডি হওয়া উচিত, এটার এ দিয়েছে, অ্যাকচুয়ালি ডি হওয়া উচিত ছিল, ঠিক আছে? অনুসন্ধান কিন্তু একটা শিক্ষাদানের লেভেল। আমরা যখন বাচ্চাদেরকে আমরা বলে থাকি না একটা বৈজ্ঞানিকের ভূমিকা দিই, তাহলে বৈজ্ঞানিক বা সে বাচ্চা নিজে নিজে অনুসন্ধান করতে পারে, তাহলে দিস ইজ দ্য পাঠদানের ক্ষেত্রে অনুসন্ধান, দিস ইজ দ্য একটা লেভেল অফ টিচিং বলতে পারো, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার এটা মনে হয়েছে, আর এই প্রশ্নটার আনসার নিয়ে আমার ডাউট রয়েছে। যাই হোক, এটা আমার মতে আনসার হওয়া ডি, কিন্তু পর্ষদ কিন্তু একটু আলাদা আনসার দিয়েছে, তোমরা ম্যাচ করে নিও। যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে তোমরা যদি ডিটেলে জানতে চাও তাহলে পরবর্তীতে আরও ডিটেলে বলতে পারি, প্রমাণ সহ বা 2-4টা বই থেকে রেফারেন্স দেখাতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চিন চলে আসি। পরের প্রশ্ন, শিক্ষক মনে করেন যে মেয়েরা সবসময় ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান হয় এবং আচরণ করে, ভালো আচরণ করে। বলছে মেয়েরা সবসময় ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান হয়। শিক্ষক মনে করছে মেয়েরা সবসময় ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান হয় এবং ভালো আচরণ করে। এটিকে কি বলা হবে? অপশান এ লিঙ্গ সমসুযোগ, অপশান বি লিঙ্গ সমতা, অপশান বি লিঙ্গ পার্থক্য, অপশান বি লিঙ্গ পক্ষপাত। এই কোশ্চেনটার আনসার নিয়ে অনেক ডাউট রয়েছে, বাট তোমরা যদি ইংলিশ ভার্সন দেখো তাহলে স্পষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে দেখো, তাহলে জেন্ডার ইকুইটি, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ডিফারেন্স, জেন্ডার বায়াস। তাহলে এই ধরনের কোশ্চেনের আনসার ইংলিশ ভার্সন দেখে করবে। এক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জেন্ডার বায়াস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ এডুকেশনের মূল ভাষা হচ্ছে প্রত্যেকটা শিশুই, সে ছেলে হোক আর মেয়ে হোক, ছাত্র হোক আর ছাত্রী হোক, প্রত্যেকে ইকুয়াল। অর্থাৎ আমরা পক্ষপাতহীন হতে পারবো না। বাট এখানে দেখো এক শ্রেণীর মেয়েদেরকে ভালো চোখে দেখানো হয়েছে। হ্যাঁ, মেয়েরা সবসময় বলতে চেয়েছে ছেলেদের চেয়ে বেশি বুদ্ধিমান হবে, তো এটা নয়। হ্যাঁ, নেক্সট চলে আসি। শিখনের কোন উপাদান শিখনের উপর সব থেকে কম প্রভাব ফেলে? এগেন আই রিপিট, শিখনের কোন উপাদানটা শিখনের উপর সব থেকে কম প্রভাব ফেলবে, মানে প্রভাবটা কম ফেলবে? অপশান এ শিক্ষার্থীদের আগ্রহ, অপশান বি শিক্ষার্থীদের বয়স, অপশান সি শিক্ষার্থীদের লিঙ্গ, অপশান ডি শিক্ষার্থীদের সহজাত ক্ষমতা। তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশান, এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে?
বলো এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ শিক্ষার্থীর লিঙ্গ। ওকে, শিক্ষার্থীর লিঙ্গ সব থেকে কম, মানে এরকম না যে ছেলে আছে বলে কম পড়তে পারবে বা ডিফারেন্স। আগের প্রশ্ন আর এই প্রশ্নটার মধ্যে ম্যাক্সিমাম মানে সেম আছে, মানে অ্যাকচুয়ালি এটাও জেন্ডার বায়াস কোথাও না কোথাও কমাই, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা দেখবো না। নেক্সট হচ্ছে সৃজনশীলতার সব থেকে সাধারণত যার সাথে যুক্ত, তাহলে সৃজনশীলতা কার সাথে যুক্ত? আমি এটা সৃজনশীলতা যে টপিকটা আমরা পড়িয়েছি, তোমরা যদি আমাদের সিডিপি ক্লাস না করো, আমাদের সিডিপি ক্লাস প্রায় 54টা ক্লাস আছে, তুমি এইটুকু বলতে পারি যে আমাদের এই 55 বা 54টা সিডিপি ক্লাস যদি তুমি করে নাও, তাহলে তুমি ভারতবর্ষের যে কোনো টেট এক্সাম দিতে যাও, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যে কোনো এক্সাম সিটেট দিতে যাও, ওর বাইরে কোশ্চিন হবে না। তোমার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে, তুমি ওইটুকু পড়লে 20-25 প্লাস তুমি পাবেই 30-এর মধ্যে। তো এটা বলবো প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চিন কমন এসেছিল গতবার, মানে বিশেষ করে মাদ্রাসা টেটে। হ্যাঁ, সৃজনশীলতা সাধারণত যার সাথে যুক্ত, কোনটার সাথে যুক্ত? বিপদগামী চিন্তা, অভিসারী চিন্তা, অতি সক্রিয়তা, প্রত্যাবর্তনশীল। তাহলে এর আমি সবসময় বলে থাকি ইংলিশ ভার্সনটা দেখো। তাহলে এখানে দেখো, ক্রিয়েটিভিটি ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ অপশান এ ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, হাইপার অ্যাক্টিভিটি, না রিভার্সিবিলিটি। তাহলে অবভিয়াসলি ক্রিয়েটিভিটি ইজ দ্য কি হবে? ডাইভার্জেন্ট থিঙ্কিং এর সঙ্গে যুক্ত। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডাইভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বাংলাতে বলবো বিপথ নয়, অ্যাকচুয়ালি অভিসারী। হ্যাঁ, অপসারী না, অপসারী হবে। অভিসারী মানে কনভার্জেন্ট, অপসারী হওয়া উচিত, মানে বিভিন্ন ওয়েতে ভাবাটাকে অ্যাকচুয়ালি বলছে। নিচের কোনটি ভাষা শেখার প্রথম ধাপ? ভাষা শেখার জন্য প্রথম ধাপ কি? পড়া, লেখা, শোনা, কথা বলা। হ্যাঁ, একটা তথ্য আমি ইংলিশ পেডাগোগিতে পড়িয়েছি, LSRW, এটাকে মনে রাখতে হবে। একটা শিশু যখন ভাষা শেখে এই পদ্ধতিতে শেখে। কি পদ্ধতি স্যার? L ফর লিসনিং মানে শোনা, S ফর স্পিকিং মানে বলা, R ফর রিডিং মানে পড়া, আর W ফর রাইটিং মানে হচ্ছে লেখা। তাহলে শুরু থেকে হয় লিসনিং, শোনা থেকে। তাহলে দেখো এখানে বলা আছে রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লিসনিং। এটা মনে রাখবে, LSRW, এগেন LSRW, এটা মনে রাখলে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চিন চলে এসছে, দেখো শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ভাবনা পরীক্ষা বা বিকাশের জন্য শিক্ষকের কোন ধরনের প্রশ্ন করা উচিত? মানে শিক্ষকের মানে শিক্ষার্থীর যাতে সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশ ঘটে, তাহলে বা তাদের ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের ডেভেলপমেন্ট ঘটে, তাহলে প্রশ্ন কি দিয়ে বলবো? কি দিয়ে, কোথায়, কোনটি, কিভাবে? দেখো চারটে হচ্ছে। ধরো যে এরকম, এটা কি মানে তোমার যেটা আছে ওটাই। কোথায়? এটা হয়তো মালদা, মুর্শিদাবাদ, কলকাতা। কোনটি মানে এটা কোনটা? কিভাবে? কিভাবে মানে দেখো পুরো প্রসেস বোঝাচ্ছে। তাহলে পারফেক্ট আনসার এবং অনেক বেশি ডেপথ আসবে কোনটা থেকে? কিভাবে, হাউ। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবে, হাউ দিয়ে। তো হাউ, এটার অপশান ডি হবে কারেক্ট আনসার। 16 যারা ডি করেছে একেবারে সঠিক। দেখো হোয়াট, হোয়ার, হুইচ, হাউ। তাহলে কারেক্ট আনসার ইজ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলছে নিচের কোনটি আবেগ সম্পর্কে সত্য নয়? কোনটা আবেগ সম্পর্কে সত্য নয় স্যার? আবেগ হলো অনুভূতির ফসল। অপশান বি, আবেগ শারীরিক পরিবর্তন আনে। অপশান সি, একটি আবেগের মূল হলো অনুভূতি। অপশান ডি, আবেগ আকস্মিকভাবে উত্থাপিত হয় এবং হঠাৎ কমে যায়। তাহলে আবেগ নিয়ে কোনটা হবে ইম্পর্টেন্ট? 17। অপশান এ, বি, সি, ডি এর মধ্যে কারেক্ট অ্যান্সার। সত্য নয় বলেছে। বেশ ভালো প্রশ্ন এটা। বলো আবেগের সাথে, আবেগ তো প্রত্যেকে তোমরা বোঝো, তাহলে আবেগ অবশ্যই অনুভূতি থেকে সৃষ্টি হয়। তাহলে অপশান এ এবং ডি, সি তো ঠিক আছে। দেখো এটাও অনুভূতি থেকে সৃষ্টি হয়, মিথ্যা বলেছে। তাহলে অনুভূতি থেকে। আবেগ শারীরিক পরিবর্তন আনে, অবশ্যই আবেগের মধ্যে, আবেগ যদি তোমার মধ্যে আনে, তোমার ক্যারেক্টার, তোমার বিহেভিয়ার অনেক কিছুতে চেঞ্জ হবে। তাহলে কোনটা? আবেগ তো আকস্মিকভাবে আসে না, এর জন্য একটা প্রয়োজন হয় এবং কমে যায়, হঠাৎ কমে যায়। তো এটা এক্ষেত্রে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি। ওকে, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অনেক ক্ষেত্রে অপশান বি অনেকে বলে থাকেন, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয়েছে যেটা মানে এটা পর্ষদ উত্তর দিয়েছে ডি, বাট অনেক ক্ষেত্রে আমার ডি সঠিক মনে হয়েছে। হ্যাঁ, তো চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নতে চলে যাই। আপনি এর মাধ্যমে আপনার ক্লাসের মনোযোগী আকর্ষণ করতে পারেন। অ্যাজ এ শিক্ষক হিসেবে সব থেকে বড় আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে বাচ্চারা যে আমাদের সামনে 50টা বা 30টা বাচ্চা বসে থাকবে, তাদের যে মনোযোগ আকর্ষণ করে পড়ানো। তাহলে এটা কোনটা অ্যাজ এ শিক্ষক হিসেবে আমরা করতে পারি? জোরে কথা বলে, ব্ল্যাকবোর্ড লেখা, উদ্দীপকের পরিবর্তন, অপশান ডি চিত্র অঙ্কন। তাহলে কোনটা করলে বেশি
মানে ব্যবহার হবে। ইংলিশটার দিকে চলে আসি। হ্যাঁ, ইউ ক্যান গেন অ্যাটেনশন অফ ইউর ক্লাস থ্রু স্পিকিং অনলি, মানে স্পিকিং লাউডলি, জোরে জোরে কথা বললে হতে পারে। রাইটিং অ্যান্ড ব্ল্যাকবোর্ড, এটা স্টিমুলাস ভেরিয়েশনস না ড্রয়িং ডায়াগ্রাম, এর মধ্যে পারফেক্ট এবং ইংলিশটা দেখলে ভালো আনসার হচ্ছে স্টিমুলাস, মনে হচ্ছে ভেরিয়েশন, মানে বিভিন্ন ভেরিয়েশনের সঙ্গে বিভিন্ন ওয়েতে উদ্দীপকের পরিবর্তন ঘটাতে, তাদের মধ্যে যে আর স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, এই তথ্যের মাধ্যমে এটার আনসার যদি করো তাহলে এটার হয়ে যাবে অপশান সি। একেবারে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চিন চলে আসি। নিচের কোনটি শিশু বিকাশের নীতি নয়? কোনটা বিকাশের নীতি নয়? অপশান এ বিকাশ পরিবর্তন যুক্ত, অপশান বি প্রারম্ভিক বিকাশ পরিবর্তিত বিকাশের চেয়ে আরও গুরুত্বপূর্ণ, অপশান সি বিকাশ হচ্ছে শিখন আর পরিপক্কতার ফসল, অপশান ডি শিশুর বিকাশের ধরনটি অপ্রত্যাশিত। কোনটা হয়ে যাবে স্যার? এ বি সি ডির মধ্যে বিকাশ নিয়ে বলো। সত্য নয় বলেছে, হ্যাঁ, নীতি নয় বলেছে, মানে কোনটা? আমরা জানি বিকাশ পরিবর্তনের সাথে যুক্ত, এটাও ঠিক আছে, অপশান বি এটাও ঠিক আছে, পরিপক্কতা বা ম্যাচুরেশন লাস্টে ডে আমি পেড ব্যাচে পড়ালাম, তাহলে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। শিশুর বিকাশের ধরনটি অপ্রত্যাশিত নয়। আমাদের কাছে বিকাশটা স্বাভাবিক একটা ব্যাপার, স্বয়ংক্রিয় একটা ব্যাপার, ঠিক আছে? তো এটা ভুল রয়েছে, ভুল তথ্য, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে আসি। শিক্ষাবিদ্যা কার সাথে যুক্ত? হ্যাঁ, শিক্ষাদান, মূল্যায়ন, পাঠ্যক্রম না পাঠ্যপুস্তক? এটা অপশান তুমি দেখলেই বলতে পারবে। পেডাগোগি ইজ রিলেটেড টু টিচিং, ইভ্যালুয়েশন, কারিকুলাম, টেক্সট বুক। তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশান বলো। পেডাগোগি বলেছিলাম, পেডাগোগি ইজ দ্য সায়েন্স অফ টিচিং। কি বলেছিলাম? সায়েন্স অফ টিচিং, অর্থাৎ শিক্ষাদান পদ্ধতির বিজ্ঞানকেই পেডাগোগি বলা হয়। তাহলে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার বলবো আমরা টিচিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা অপশান এ করেছো অ্যাবসলিউটলি কারেক্ট করেছো। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি শিশুদের মধ্যে স্বতন্ত্র পার্থক্যের কারণ নয়? দেখো, বুঝবে, স্বতন্ত্র নিজের পার্থক্যের কারণ নয়। অপশান এ ঘরের পরিবেশ, অপশান বি জেনেটিক কারণ, অপশান সি বিদ্যালয়ের পরিবেশ, অপশান ডি নির্দেশিকা এবং পরামর্শ। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? ইংলিশে যদি দেখি কোশ্চেনটা বলছে হুইচ of the following is a not a factor of individual differences among children? কোনটা হয়ে যাবে স্যার? হোম এনভায়রনমেন্ট, জেনেটিক, স্কুল এনভায়রনমেন্ট, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। দেখো, এখানে শব্দটা বলেছে নয় বলেছে, তাহলে যেহেতু নয় বলেছে, নট ফ্যাক্টর, দিস ইজ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক, মানে হচ্ছে, হ্যাঁ, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন, গত 2 মাসে একজন শিশুর ওজন 2 পাউন্ড এবং দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেড়েছে। এটি হলো বৃদ্ধি ও বিকাশ উভয়ে, অপশান ডি শারীরিক বিকাশ। তাহলে কোনটা বলবো স্যার? বলো কোনটা বলবো? সাইকোলজির ভাষায় এটাকে কি বলবো? একটা শিশুর ওজন বেড়ে গেছে এবং দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে এটাকে সাইকোলজির ভাষায় বলবো অনলি ফর কি? বৃদ্ধি, অর্থাৎ গ্রোথ। ওকে, গ্রোথ, নট ডেভেলপমেন্ট। যখনই শুধুমাত্র সংখ্যা দিয়ে আয়তন, ওজন বেড়ে যাওয়া বোঝাবে, তাহলে এটা শুধুমাত্র হচ্ছে বৃদ্ধি। যদি বলতো যে বুদ্ধি বেড়ে গেছে বা ভাবনা চিন্তার ক্ষমতা বেড়ে গেছে, তাহলে এটা হয়ে যেত বিকাশ। শিক্ষাদানের ফাংশনের অন্তর্ভুক্ত করে না। কোনটা শিক্ষাদানের ফাংশনের অন্তর্ভুক্ত করে না? মূল্যায়ন ফাংশন, প্রতিকার ফাংশন, ডায়াগনস্টিক ফাংশন, জৈবিক ফাংশন। অপশানগুলো দেখার চেষ্টা করব। হ্যাঁ, আগের অপশানগুলো। ফাংশন অফ দ্য টিচিং ডাজ নট ইনক্লুডেড ইভ্যালুয়েশন, রিমিডিয়াল, হ্যাঁ, টিচিংয়ের কথা বলেছে, রিমিডিয়াল, ডায়াগনস্টিক, বায়োলজিক্যাল। তাহলে অবশ্যই এটা জানি আমরা, ইভ্যালুয়েট করি আমরা, এটা তো একটা ফাংশন, এটার মাধ্যমে জানতে পারি। রিমিডিয়াল, যারা পিছিয়ে পড়ে যায় তাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা দিই, এবং ডায়াগনস্টিক, নির্ণয় করি যে কোথায় দুর্বলতা রয়েছে। তাহলে তিনটেই, তাহলে নয় বলেছে নট ইনক্লুডেড, দ্যাট ইজ বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল তো আমাদের উপর ডিপেন্ড করে না, ওকে, এটা জন্মসূত্রেই পেয়ে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন টিচিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এবার চলে আসি, নিচের কোন শিশুর মনোযোগ এবং অতি সক্রিয়তার ব্যাধি আছে? মনোযোগ এবং অতি সক্রিয়তার ব্যাধি আছে। অনগ্রসর শিশুর, শিখনে অক্ষমতা শিশুর, অপশান সি সামাজিকভাবে সুবিধা বঞ্চিত শিশুর, অপশান ডি প্রতিভাধর শিশুর। তাহলে 24-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোনটা? মনোযোগ এবং অতি সক্রিয়তা, হাইপার অ্যাক্টিভিটির কথা বলছে। কোশ্চেনটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং চিলড্রেন হ্যাভ এ ডিসঅর্ডার অফ অ্যাটেনশন অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি? হ্যাঁ, অপশান এ বলছে ব্যাকওয়ার্ড চিলড্রেন অ্যান্ড লার্নিং ডিসেবিলিটি, অপশান সি বলছে সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, অপশান ডি গিফটেড চিলড্রেন। অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার ইজ
অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি অপশান বি হচ্ছে সঠিক উত্তর, চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটি, চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটি, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে আসি, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, আচ্ছা দেখো, শেখার একটি প্রক্রিয়া শিক্ষার স্থানান্তর হতে পারে, ইতিবাচক, নেতিবাচক, শূন্য, উপরের সবকটি। দেখো বলছে ইন দ্য প্রসেস অফ লার্নিং ট্রান্সফার অফ লার্নিং ক্যান বি, আমরা এটা কিন্তু খুবই সুন্দর করে পড়িয়েছি, ইউটিউবে ফ্রি ক্লাস আছে, পজিটিভ, নেগেটিভ, জিরো, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এটা মনে রাখবে এর কারেক্ট আনসার। ট্রান্সফার অফ লার্নিং তিন প্রকারের, একটা পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং, জিরো ট্রান্সফার অফ লার্নিং। দেখো পজিটিভ মানে কি, তুমি আগে কোনো জিনিস পড়েছো ওটাকে রিলেট করে নতুন একটা টপিক পড়ালো, তার মানে আগেরটা তোমার হেল্প করলো। নেগেটিভ কোনটা, তুমি আগেরটা পড়েছো আর এমন একটা টপিক পড়ালো আগের পড়াটা দিয়ে তোমার মানে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, তাহলে নেগেটিভ। জিরো কি, আগেরটা পড়িয়েছো বাট এখন যেটা পড়াচ্ছে এর সাথে কোনো মিল নাই, তাহলে জিরো ট্রান্সফার অফ লার্নিং। তাহলে এটাও তিন প্রকার, তাহলে এটা কোনটা নয় বলেছে যেহেতু অপশান ডি, সরি হ্যাঁ বলেছে সেহেতু চারটে, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। সবগুলোই ট্রান্সফার অফ লার্নিংয়ের প্রকারভেদ। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি, 26-এর প্রশ্নটা পড়ো এবং এর আনসার করার চেষ্টা করো। বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা, মিথ্যার কথা বলেছে। এক নম্বর বলছে স্টেটমেন্ট, প্রতিটি শিশুই যে অনন্য মানে ইউনিক তা বোঝার প্রয়োজন নেই, তা বোঝার প্রয়োজন নেই বলছে। অপশান 2 নম্বর বলছে উন্নয়ন হলো বা ডেভেলপমেন্ট হলো পরিপক্কতা এবং বৃদ্ধির ফল, এটা তো ঠিকই বলেছে। 3 নম্বর বলছে মিথ্যা চেয়েছে, শিশুটি একীভূত সমগ্র হিসেবে বিকাশ লাভ করেছে, মানে একইভাবে বিকাশে লাভ করেছে। অপশান সি, উন্নয়নের একদিকের কোনো সমস্যা অন্যদিকে প্রভাবিত করতে পারে, তাহলে বলছে একদিকের সমস্যা অন্যদিকে প্রভাবিত করতে পারে। অপশান মানে 5 নম্বর স্টেটমেন্ট, উন্নয়ন একটি অনুক্রমিক অর্থাৎ সিকুয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। 1 নম্বর অপশান 1 2 3, 2 নম্বর 2 3, 3 নম্বর 4 5, ডি নম্বর 1 3। তাহলে কোনটা হবে এটাকে এক্সপ্লেন সহ করে দেব। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা সরি ডি হবে, ডি 1 নম্বর এবং 2 নম্বর। হ্যাঁ, তাহলে এটা পর্ষদ আনসার দিয়েছে। তাহলে কেন, ইট ইজ নট নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড ইচ চাইল্ড ইজ ইউনিক, মানে কথাটা বলতে চেয়েছে আমরা সাইকোলজিতে জানি প্রত্যেকটা শিশুই হচ্ছে ইউনিক, আর এখানে বলছে ইউনিক নয় বলেছে, মানে প্রয়োজন নেই, বাট আমরা তো জানি এটা তো এটা। এবার বলছে ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড গ্রোথ, এটা নয়, ম্যাচুরেশন অ্যান্ড গ্রোথের ডেভেলপমেন্ট গুণ আকারে নয়, তাহলে এটাও নয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এটা। আর বাদ বাকি তো আমরা জানি, দেখতে পাচ্ছি সবগুলো বিকাশের ফল, তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। কী হবে, ডি হচ্ছে কারেক্ট আনসার, 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলে আসি, কৃতিত্ব পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সাক্ষাৎকার প্রশ্নাবলী হলো, কৃতিত্ব পরীক্ষা, পর্যবেক্ষণ, সাক্ষাৎকার প্রশ্নাবলী হলো অপশান এ পরিমাপ, অপশান বি মূল্যায়ন, অপশান সি পরীক্ষা, অপশান ডি মূল্যায়ন। তাহলে কৃতিত্ব পরীক্ষা, অ্যাচিভমেন্ট টেস্ট, অবজারভেশন, ইন্টারভিউ, এগুলো কি, এগুলো 27-এর কি, এগুলো অবশ্যই পরিমাপ। কৃতিত্ব পরীক্ষা, মূল্যায়ন, এগুলো হচ্ছে আমাদের কি, দেখো অপশানসগুলো দেখতে পাচ্ছ, মেজারমেন্ট, এগুলো কি করি আমরা, মেজারমেন্ট করি, তো অ্যাসেসমেন্ট করি, টেস্টিং করি। তাহলে এক্ষেত্রে 27-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মেজারমেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেজারমেন্ট কেন বলছি, দেখো অ্যাচিভমেন্ট টেস্ট নেবে, তার মানে তুমি একটা তো নাম্বার দেবে, ইন্টারভিউ একটা নাম্বার দেবে, তাই না, এগুলো এক একটা কি করবে তুমি স্যার, নাম্বার দেবে, সেই জন্য। ওকে, নেক্সট চলে আসি, পরের প্রশ্ন বলছে শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রে কি হওয়া উচিত, মানে এখানে একই টাইপের প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। দেখো, হোয়াট শুড বি অ্যাট দ্য সেন্টার অফ টিচিং লার্নিং প্রসেস, সেন্টার অফ টিচিং লার্নিং প্রসেসে প্রথম প্রশ্নটার সাথে মিল আছে, টিচার, স্টুডেন্ট, টেক্সট বুক, সিলেবাস। তাহলে অবভিয়াসলি 28-এর ABCD এর মধ্যে কোনটা হয়ে যাবে স্যার কারেক্ট আনসার, অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড ভেরি গুড, এতে কোনো সন্দেহ নাই, স্টুডেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতির মিডিলে, সেন্টারে, কেন্দ্রতে রয়েছে শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট। 29 নম্বর দেখো, ধর্মের ভিত্তিতে বৈষম্য, ধর্মের ভিত্তিতে আমাদের দেশেও বৈষম্য শুনছি বিভিন্ন পলিটিশিয়ানদের মুখে, তাহলে এটা শিক্ষাক্ষেত্রে এটিকে কি বলা হয়, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা না স্থানীয়তা। তাহলে আমরা প্রত্যেকে জানি এটাকে কি বলা হয় স্যার, সাম্প্রদায়িকতা। হ্যাঁ, কি বলবো এটাকে স্যার, সাম্প্রদায়িকতা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, সাম্প্রদায়িকতা, অপশান বি। নেক্সট কোশ্চেন অ্যান্ড আজকের ফাইনাল কোশ্চেন বলছে নিচের কোনটি প্রতিভাধর বা ট্যালেন্টেড শিশুর
শিশুদের শনাক্ত করার জন্য একটি ভালো উপায় হবে? কোনটা সব থেকে ভালো উপায় হবে? অপশান এ প্রতিভা অনুসন্ধান কার্যকলাপ, অপশান বি ব্যক্তিত্বের পরীক্ষা পার্সোনালিটির, অপশান বি পূর্বের জ্ঞান অর্জন করা, অপশান ডি মানসিক স্তর পরিমাপ করার জন্য একটি পরীক্ষা। কি বলবো? মানসিক স্তর পরিমাপ করার জন্য একটি পরীক্ষা। কোনটা সব থেকে বেটার উপায় হবে? তাহলে এক্ষেত্রে এখানে দেখো ইংলিশে বলেছে দ্য টেস্ট টু মেজার মেন্টাল লেভেল। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 30-এর অপশান। ভেরি গুড, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি হচ্ছে পারফেক্ট অ্যান্সার 30-এর। ওকে, তো যে 30খানা আমাদের প্রাইমারি টেট মাদ্রাসা টেট প্রাইমারি লেভেলে যে কোশ্চেন দিয়েছে, এই 30খানা প্রশ্নের মধ্যে আমাদের সবগুলো প্রশ্নেরই উত্তর সঠিক মনে হয়েছে। 11 নম্বর প্রশ্ন নিয়ে একটু ডাউট রইলো, যাই হোক এটা নিয়ে আমরা আরও ভেরিফাই করব, ঠিক আছে। আর এই রিগার্ডিং তোমাদের যদি আরও মনে হয় যে না কোনো কোশ্চেন ভুল আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আনসার কোনো ভুল আছে তো, ঠিক আছে। তো এরপরে আবার নতুন একটা সিডিপির ক্যাপসুল সিরিজ নিয়ে হাজির হব তোমাদের কাছে। প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।